পৃথিবীতে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন। তাই জন্মের পর থেকেই মানুষ টাকা উপার্জনের নেশায় বিভোর হয়ে থাকে। টাকা উপার্জনের জন্য করতে থাকে অক্লান্ত পরিশ্রম। কিন্তু কিছু মানুষের ভাগ্যটাই যেন খারাপ। তারা তাদের জীবনে হাজারো পরিশ্রম এবং কষ্ট করার পরেও কখনোই নিজের জীবনের সফলতার দ্বারপ্রান্তে পৌঁছতে পারে না। সারাটি জীবন তাদেরকে কষ্ট করেই যেতে হয়। জীবনের কাছে তারা হেরে যায় বারবার। আর এই হেরে যাওয়া মানুষেরাই এক সময় টাকা উপার্জনের জন্য বেছে নেয় সহজ কিছু পথ, যেটা শেষ গন্তব্য সম্পর্কে তারা কেউ কল্পনাও করতে পারে না। এমনই কিছু হেরে যাওয়া মানুষেরাই টাকার জন্য অংশগ্রহণ করে ভয়ানক এক মরণ খেলায়, যেখানে তাদেরকে প্রতি মিনিটের জন্য দেয়া হয় কোটি কোটি টাকা। কিন্তু টাকা উপার্জন করা কি আসলেই এতটা সহজ? প্রথমে তাদের সবার কাছেই পুরো গেমটিকে অনেক সহজ মনে হলেও পরবর্তীতে এই গেম যে তাদেরকে কোন পর্যায়ে নিয়ে যায় সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। একটা সাধারণ গেম কতটা টুইস্ট এবং থ্রিলারে ভরপুর হতে পারে সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক জীবন বাজি রাখা এক মরণ খেলা থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার একটি ব্যস্ততম শহরে, যেখানে আমরা জিনসু নামক একজন ছেলেকে দেখতে পাই। জিনসুকে দেখে অনেক বেশি ডিপ্রেসড মনে হচ্ছিল। আসলে জিনসুর আর্থিক অবস্থা ছিল অনেক বেশি খারাপ, আর বর্তমানে সে প্রচুর পরিমাণে ঋণ এবং লোনে ডুবে আছে, যার ফলে পাওনাদাররা এখন সবসময় তার পেছনেই পড়ে থাকে। তাই জিনসু প্রচণ্ড রকমের দুশ্চিন্তায় ছিল। সে বুঝতে পারছিল না যে কিভাবে সে তার পাওনাদারদের টাকা পরিশোধ করবে। তো এসব ব্যাপারে জিনসু যখন অনেক দুশ্চিন্তায় ছিল, ঠিক তখনই তার কাছে তার অনেক প্রিয় এবং কাছের একজন বন্ধু আসে। আর সে তাকে বলে, আমার কাছে দুর্দান্ত একটি আইডিয়া আছে বন্ধু, যেটার মাধ্যমে আমরা দুজন রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারবো। আসলে আমি একটি শপ খুঁজে পেয়েছি, যেটা সব সময় প্রচুর পরিমাণে কাস্টমার দিয়ে ভরপুর থাকে। আর সেই শপের মালিক বিপদে পড়ে শপটি বিক্রি করতে চাইছে, তাও আবার অনেক কম মূল্যে। তাই আমরা দুজন মিলে যদি কোনোভাবে শপটিকে কিনে নিতে পারি, তাহলে আমাদেরকে আর কোনোদিনও পেছনে ঘুরে তাকাতে হবে না। চলো না আমরা দুজন মিলে 50% করে টাকা দিয়ে শপটিকে কিনে ফেলি। কিন্তু জিনসু তাকে জানায় যে তার কাছে তো এখন ঠিকভাবে খাওয়ার মতো কোনো টাকা নেই, তাহলে সে তাকে একটি শপ কেনার টাকা কিভাবে দেবে। তার বন্ধু তখন তাকে একটি বিজনেস এজেন্সির কথা বলে, যেখান থেকে নতুন বিজনেসম্যানদেরকে লোন দেয়া হয়। যদিও এইসব লোনের চক্করে জিনসু আর নিজেকে জড়াতে চাইছিল না, কিন্তু সে তার বন্ধুর বুদ্ধিতে সেই শপটি কেনার জন্য তার বলা সেই এজেন্সি থেকে অনেক টাকা লোন এনে তাকে দেয়, যাতে করে তারা দুজন মিলে সেই শপটি নিতে পারে। আর সেই শপ থেকে উপার্জিত টাকা দিয়ে সে লোনগুলো পরিশোধ করতে পারে। তো তার বন্ধু তাকে জানায় যে কিছুদিনের মধ্যে শপ রেডি করে সে তাকে খবর দেবে। জিনসু আসলে তার বন্ধুকে অনেক বিশ্বাস করে, তাই সেও তার অপেক্ষায় থাকে। কিন্তু দেখা যায় অনেকদিন সময় পার হয়ে যাওয়ার পরও তার বন্ধু তার সঙ্গে কোনো ধরনেরই যোগাযোগ করছে না। এমনকি সে জিনসুকে সমস্ত জায়গা থেকে ব্লক করে দিয়েছে। জিনসু এতে অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর একটু খোঁজ নেওয়ার পর সে জানতে পারে যে তার বন্ধু আসলে ছিল একজন স্টক ব্রোকার, আর সে তার সমস্ত টাকা স্টক মার্কেটে লাগিয়ে শেষ করে দিয়ে পালিয়েছে। একথা জানতে পেরে জিনসুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ এমনিতেই তো সে অনেক বড় বিপদের মধ্যে ছিল। তার উপর তার বন্ধু তাকে আরো বেশি বিপদে ফেলে চলে গিয়েছে। আর বর্তমানে জিনসু প্রায় 9 মিলিয়ন টাকার লোনের নিচে ডুবে আছে। তবে প্রথমে কিন্তু জিনসু একদমই হাল ছেড়ে দেয়নি। সে সারাদিন নানা জায়গাতে কাজ করে টাকা উপার্জনের চেষ্টা করছিল। সে বিভিন্ন জায়গাতে পার্ট টাইম জব করত। সে ছোটখাটো শপ ক্লিনিং, রোড ক্লিনিং এবং অনেক উঁচু উঁচু বিল্ডিংয়ের গ্লাস ক্লিনিং এর কাজ করত। তবে এই কাজটি করতে সে ভীষণ ভয় পেত। কিন্তু টাকার জন্য তো তাকে কাজগুলো করতেই হবে। তবে খুব অল্প সময়ের মধ্যে জিনসু বাস্তবতাকে মেনে নেয়। সে বুঝে যায় যে সে যদি এভাবে সারা জীবনও কাজ করে যায়, তারপরও সে পাওনাদারদের টাকার 1% টাকাও জোগাড় করতে পারবে না। এরপর আস্তে আস্তে পাওনাদাররা জিনসুর কাছ থেকে তার সমস্ত সম্বল কেড়ে নেয়, এমনকি তার থাকার জায়গাটিও নিয়ে নেয়। আর অন্যদিকে সেই লোন এজেন্সির লোকেরা তাকে পাগলের মতো খুঁজছিল। তারা একবার তাকে ধরতে পারলেই কারাগারে পাঠিয়ে দেবে, আর তার বহু বছরের জেল হয়ে যাবে। এখন জিনসুর সামনে তার বেঁচে থাকার সমস্ত রাস্তা যেন বন্ধ হয়ে যায়। তাই জিনসু সোজা চলে যায় তাদের শহরের অনেক উঁচু একটি ব্রিজের সামনে। সে আসলে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে যখনই সে ব্রিজ থেকে নিচে লাফ দিতেই যাবে, ঠিক তখনই তার মোবাইলে একটি টেক্সট আসে। জিনসু দেখতে পায় যে তার ব্যাংক অ্যাকাউন্টে কে যেন প্রচুর পরিমাণে টাকা পাঠিয়েছে। সে ভাবছিল হয়তো ভুল করে কারো টাকা তার কাছে চলে এসেছে। তবে টেক্সটটিতে লেখা ছিল যে আপনি আপনার জীবন থেকে কিছু সময় বিক্রি করে এর চাইতেও আরো কয়েক গুণ বেশি টাকা আর্ন করতে পারবেন। এরপর এমন সময় জিনসুর সামনে অনেক বড় একটি লাক্সারিয়াস কার এসে দাঁড়ায়। জিনসুর কাছে মনে হচ্ছিল যে এটা আত্মহত্যা প্রতিরোধকারী কোনো এজেন্সি নয় তো।
যদিও সেই গাড়ির ভেতর থেকে কোনো মানুষেরই আওয়াজ পাওয়া যাচ্ছিল না। কিন্তু এমন সময় জিনসু চিন্তা করে যে এরা আবার সময় কেনার কথা বলে তার কিডনি খুলে বিক্রি করে দেবে না তো। তবে পরক্ষণেই তার মনে পড়ে যায় যে সে তো এমনিতেই মরতে যাচ্ছিল, তাহলে তার কিডনি বিক্রি করে দিলেই বা কি, বাঁচতে হলে তার এখন শুধুমাত্র টাকার প্রয়োজন। তাই জিনসু আর দ্বিতীয়বার চিন্তা না করে সোজা সেই গাড়িতে বসে পড়ে, আর সেই গাড়িটি তাকে সোজা শহর থেকে অনেক দূরের একটি থিয়েটারের মতো জায়গাতে গিয়ে নামায়। এরপর গাড়িটি সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। জিনসু তখন সেই থিয়েটারের ভেতরের দিকে যেতে থাকে, আর কিছু দূর যাওয়ার পরে সে সেখানে একটি চিঠির মতো পেপার দেখতে পায়, যেখানে লেখা ছিল, আপনাকে অনেক অনেক অভিনন্দন, আমাদের বিশেষ একটি প্রোগ্রামে আপনাকে সিলেক্ট করা হয়েছে। আপনি যদি আমাদের প্রোগ্রামে সময় দিয়ে টাকা উপার্জন করতে চান, তাহলে আপনার সামনে থাকা 8টি কার্ডের মধ্যে যে কোনো একটি কার্ড সিলেক্ট করুন। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো নাম্বারই সিলেক্ট করতে পারবেন। এরপর সেই কার্ডটি হাতে নিয়ে ভেতরে চলে আসুন। তবে যদি আপনি আমাদের প্রোগ্রামটিতে অংশগ্রহণ করতে না চান, তাহলে আপনার সামনে থাকা 20 মিলিয়ন টাকা নিয়ে এখান থেকে চলে যেতে পারেন। পেপারটি পড়ে জিনসু তো একদম অবাক হয়ে যায়, কারণ এখানে যোগদান না করেই 20 মিলিয়ন টাকা দেয়া হবে, আর যোগদান করলে তো কোনো কথাই নেই। তবে জিনসু প্রথমে এই 20 মিলিয়ন টাকা নিয়ে চলে যেতে চাইছিল, কিন্তু পরক্ষণেই সে ভাবে যে সে যদি তার এই বেকার জীবন থেকে অল্প কিছু সময় দিয়ে এত টাকা ইনকাম করতে পারে, তাহলে কেন সে এইটুকু টাকা নিয়ে ফিরে যাবে? তাছাড়া তার লাইফের তো কোনো লক্ষ্যই নেই। তাই সে এখান থেকে এত পরিমাণ টাকা ইনকাম করতে চায় যে টাকা দিয়ে সে সারা জীবন বসেই খেতে পারবে, তাকে আর তার সেই কষ্টের জীবনে ফিরতে হবে না। এই ভেবে সে অনেক চিন্তা ভাবনা করে সেখান থেকে একটি কার্ড তোলে। কার্ডের নাম্বার ছিল 3। এরপর সে সেই কার্ডটি নিয়ে ভেতরে চলে যায়। জিনসু দেখতে পায় যে এটা তো অনেক বিশাল বড় একটি জায়গা, আর এই জায়গাটি খুবই সুন্দর ছিল, যেটা দেখতে অনেকটাই অ্যামিউজমেন্ট পার্কের মতো। সেখানকার একটি জায়গাতে রয়েছে অনেক বড় একটি টাইমার, যেখানে প্রায় 24 ঘন্টা সময়ে টাইম সেট করা আছে। আর সামনেই রয়েছে বিশাল বড় একটি বিল্ডিং, যেখানে টোটাল 8টি ফ্লোর ছিল, আর প্রতিটি ফ্লোরে রয়েছে একটি করে রুম, এবং প্রত্যেকটি রুমের দরজার পাশেই রুমের নম্বর দেয়া আছে। আর সেই কার্ডটিতে থাকা নম্বর অনুযায়ী তাদেরকে রুম সিলেক্ট করতে হবে। তো জিনসুর কার্ড নম্বর যেহেতু 3 ছিল, তাই জিনসু সোজা 3 নম্বর ফ্লোরের রুমে চলে যায়, আর সেখানে সে তার কার্ডটি ইনসার্ট করলেই রুমের দরজা খুলে যায়। এরপর ভেতরে প্রবেশ করে সে দেখতে পায় যে এটা তো অনেক ছোট একটি ফাঁকা রুম, যেখানে কোনো কিছুই ছিল না। তবে সেখানে ছোট্ট একটি বক্সের মতো জায়গা এবং জানালা ছিল, কিন্তু জিনসু জানালার একদম কাছে গিয়ে বুঝতে পারে যে এটা আসলে একটি ফেক এলইডি স্ক্রিন, যেটাতে রিয়েল ইফেক্ট দেওয়া হয়েছে, এবং রুমটির চারিপাশে ক্যামেরা ছিল। আর সেখানে বক্সের মতো যে জায়গাটি রয়েছে, সেটা আসলে ছিল একটি ডেলিভারি হেজ, যেটার মাধ্যমে জিনসুকে একটি ইউনিফর্ম, শু এবং একটি রুল বুক দেয়া হয়। আর রুল বুকের মধ্যে এখানকার সমস্ত নিয়মকানুন লেখা ছিল। জিনসু তখন সেখানে বসে রুল বুকটি পড়তে শুরু করে, যেখানে লেখা ছিল, আপনারা এখানে যত বেশি সময় পর্যন্ত থাকতে পারবেন, আপনাদেরকে ঠিক তত বেশি টাকা দেয়া হবে। প্রত্যেক মিনিটের জন্য আপনারা একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পেতে থাকবেন। আপনার সামনে একটি টেলিফোন রয়েছে, আর এই টেলিফোনটির মাধ্যমে আপনি যে কোনো সময় আপনার প্রয়োজনীয় জিনিস অর্ডার করতে পারবেন। তবে সেই জিনিসগুলোর দাম কেটে নেওয়া হবে আপনারই উপার্জিত টাকা থেকে। আর এই গেমটিতে আপনারা যা ইচ্ছে তাই করতে পারবেন, কিন্তু কোনো পার্টিসিপেন্ট যদি মারা যায় অথবা নিজে থেকে গেম কুইট করে দেয়, তাহলে গেমটি সেখানেই শেষ হবে। এমনকি তারা যদি ক্যামেরারও কোনো ধরনের ক্ষতি করে, তাহলে সেখানেই গেম শেষ হয়ে যাবে। তাছাড়া গেমটি স্টার্ট হওয়ার আগে আপনাদের নিজস্ব পোশাক আশাক ডেলিভারি হেজে দিয়ে দিতে হবে, এবং আমাদের প্রোভাইড করা ইউনিফর্ম পরতে হবে। আর কেউ যদি এখানকার রুলসের একটি রুলসও ব্রেক করে ফেলে, তাহলে তার উপার্জিত টাকা থেকে অর্ধেক টাকা কেটে নেওয়া হবে। এরপর জিনসু সঙ্গে সঙ্গে ইউনিফর্ম পরে তৈরি হয়ে যায়, আর সে তার রুমের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস অর্ডার করতে চায়। সে একটি ব্ল্যাঙ্কেট এবং বিছানার চাদর অর্ডার করলে দেখতে পায় যে এখানে তো এসব জিনিসের প্রাইস প্রায় 100 গুণ বেশি। অর্থাৎ যদি বাইরে কোনো জিনিসের দাম 1 টাকা হয়, তাহলে এখানে সেটার দাম 100 টাকা। জিনসু এখানে প্রায় বেশ কয়েকটি জিনিস অর্ডার করে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়ে যায়, কিন্তু পরক্ষণেই তার মাথায় একটি আইডিয়া আসে। সে তখন কিছু পুরনো নিউজ পেপার এবং বোর্ড অর্ডার করে, আর সেগুলোকে সে তার বিছানা এবং ব্ল্যাঙ্কেট বানিয়ে ফেলে। তবে জিনসু এখানে লক্ষ্য করে যে আস্তে আস্তে তার টাইমারের মধ্যে টাকার পরিমাণ বাড়ছে। প্রত্যেক মিনিটে তার 30,000 টাকা করে বাড়ছিল। এবার জিনসু এখানে ক্যালকুলেশন করে বুঝতে পারে যে সে যদি কোনো কিছু অর্ডার না করে এখানে একদিন থাকতে পারে, তাহলে প্রতিদিন সে প্রায় 40 লক্ষ টাকা উপার্জন করতে পারবে। তো এবার কিছুক্ষণ পরেই জিনসুর টয়লেটে যেতে ইচ্ছে করলে জিনসু দেখতে পায় যে তার রুমের মধ্যে কোথাও কোনো টয়লেট নেই। সে তখন একটি কম দামি প্লাস্টিকের বোতল ব্যবহার করে তার কাজ চালায়। এবার পরের দিন সকালে সে তার রুম থেকে বেরিয়ে দেখতে পায় যে এখানে তার মতো আরো 7 জন প্রতিযোগী রয়েছে।
অর্থাৎ 8টি ফ্লোরে তারা মোট 8 জন প্রতিযোগী ছিল। তো তারা সবাই তখন একে অপরের সঙ্গে পরিচিত হতে চাইলে একজন প্রতিযোগী বলে যে এতজন মানুষের নাম মনে রাখা সম্ভব নয়, তাই তারা সবাই সবাইকে তাদের ফ্লোরের নাম ধরেই ডাকবে, যেমন ফ্লোর নাম্বার 1, ফ্লোর নাম্বার 2, এভাবে করে ফ্লোর নাম্বার 8 পর্যন্ত। তো এই গেমটিতে যে 8 জন প্রতিযোগী রয়েছে তারা প্রত্যেকেই ছিল ভিন্ন ভিন্ন স্বভাবের মানুষ। ফ্লোর নাম্বার 1 ছিল খুবই সহজ সরল এবং নরম মনের একজন মানুষ, তবে তার একটি পায়ে সমস্যা রয়েছে। ফ্লোর নাম্বার 2 মনের দিক দিয়ে ভালো মানুষ হলেও তার ব্যবহার ছিল খুবই রুড। আর ফ্লোর নাম্বার 3 অর্থাৎ জিনসু সম্পর্কে তো আমরা জানি। ফ্লোর নাম্বার 4 ছিল অনেক দায়িত্বশীল এবং বুঝদার একজন মানুষ। ফ্লোর নাম্বার 5 ছিল খুবই শান্তিপ্রিয় একজন মানুষ। আর ফ্লোর নাম্বার 6 ছিল কিছুটা রুড এবং স্বার্থপর, এমনকি সে ক্ষমতার বড়াই করতে পছন্দ করে। ফ্লোর নাম্বার 7 ছিল অনেক বেশি লজিক্যাল এবং সে অনেক বেশি ট্যালেন্টেড এবং বুদ্ধিমান ছিল। আর ফ্লোর নাম্বার 8 ছিল খুবই নির্লজ্জ এবং গায়ে পড়া স্বভাবের একজন মেয়ে, এমনকি সে শো অফ করতে অনেক বেশি পছন্দ করে। বিলাসবহুলভাবে থাকাটাই যেন ছিল তার একমাত্র লক্ষ্য। তো এবার কিছুক্ষণ পরেই তারা টাইমারের দিকে তাকিয়ে দেখতে পায় যে টাইম এখন 24 ঘন্টা থেকে 35 ঘন্টা পর্যন্ত ইনক্রিজ হয়েছে, অর্থাৎ কোনো না কোনোভাবে এখানকার টাইম বাড়ানো যায়। আর টাইম বাড়িয়েই তো তারা যত বেশি সময় এখানে থাকতে পারবে তত বেশি টাকা পাবে। এরপর জিনসু এখানে টয়লেটের ব্যাপারে জিজ্ঞাসা করলে সবাই তাকে জানায় যে এখানে কোনো প্রকার টয়লেট নেই, তাই তাদেরকে অন্য কোনো ব্যবস্থা বের করতে হবে। এবার তারা সবাই কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে যে এখানে যা কিছু আছে সেই সব কিছুই ফেক, অর্থাৎ ডিসপ্লেতে যে সমস্ত খাবারগুলো রাখা আছে সেগুলোও ফেক। এরপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে প্রথমে তাদেরকে তাদের বেসিক জিনিসগুলোর ব্যবস্থা করতে হবে। সবচেয়ে প্রয়োজনীয় বিষয়টি হচ্ছে যে তাদের প্রত্যেকেই টয়লেটের বিকল্প হিসেবে কিছু ব্যবহার করতে হবে। এমন সময় তারা আবার এখানকার টাইমারের নিচে অনেক বড় একটি ডেলিভারি হেজ দেখতে পায়, ঠিক যেমনটা তাদের রুমের মধ্যে রয়েছে। তো ফ্লোর নাম্বার 7 এখানে বলে যে তাদের এখানকার ডেলিভারি হেজ থেকে কিছু অর্ডার করে দেখা উচিত যে কেন এখানে ডেলিভারি হেজ দেয়া হয়েছে। এখন এই কথা শুনে ফ্লোর নাম্বার 6 সঙ্গে সঙ্গে সেখানে চলে যায় আর সে নিজের জন্য একটি লাইটার এবং সিগারেট অর্ডার করে। এতে করে দেখা যায় যে তাদের গেমের যে টাইমার রয়েছে সেই টাইমার থেকে প্রায় 2 মিনিট সময় কেটে গিয়েছে। এদিকে ফ্লোর নাম্বার 8 তাদের সবাইকে জানায় যে এখান থেকে অর্ডার করার পরেও তাদের রুমে টাকা একদম ঠিকঠাক আছে। তো এতে তারা সবাই বুঝতে পারে যে আসলে বাইরের ডেলিভারি হেজ থেকে কিছু কিনলে তাদের সময় কেটে যাবে। এখন জিনসু এখানে একটি ক্যালকুলেশন করে। সে এখানকার জিনিসের দাম অনুযায়ী বুঝতে পারে যে ডেলিভারি হেজের প্রত্যেক মিনিটের দাম হচ্ছে 2500 টাকা। আসলে জিনসু যেহেতু সুপার শপে কাজ করত, তাই সেই লাইটার এবং এই সিগারেটের দাম বাইরের চাইতে 100 গুণ বেশি দাম অনুযায়ী ক্যালকুলেশনটি বের করেছে। এখন তারা এই ডেলিভারি হেজ থেকে যত বেশি দামি জিনিস কিনবে তাদের গেম থেকে তত বেশি সময় কমবে। এবার ফ্লোর 7 তাদের সবাইকে বলে যে তারা যদি এই ডেলিভারি হেজ থেকে একের পর এক অর্ডার করে তাহলে কিন্তু তাদের গেমের সময় একদমই কমে আসবে, ফলে তারা খুব বেশি টাকা নিয়ে এখান থেকে যেতে পারবে না। তাই তাদেরকে প্রত্যেকটি বিষয় ক্যালকুলেশন করে করতে হবে। কেউ যেন নিজের ইচ্ছে মতো যে কোনো জিনিস অর্ডার করে না দেয়। তাদেরকে শুধুমাত্র অর্ডার করতে হবে তাদের সবচাইতে প্রয়োজনীয় জিনিস, যেগুলো ছাড়া কোনোভাবেই চলা সম্ভব নয়। তাই তারা সবাই মিলে ডিসাইড করে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার করে, যেমন গোসল করার জন্য বালতি, টয়লেট পেপার এবং নিজেকে ফ্রেশ রাখার জন্য টুকিটাকি কিছু জিনিসপত্র, এমনকি মলমূত্র ত্যাগ করার জন্য প্লাস্টিকের কিছু ব্যাগও নেয়। এবার তারা সবাই মিলে ফ্রেশ হয়ে যখন নিচে আসে তখনও তাদের প্রত্যেকেরই আরও বড় একটি সমস্যা ছিল। সেটা হলো তাদের কাছে খাওয়ার মতো কিছুই ছিল না। কিন্তু নাম্বার 8 এখানে জানায় যে সে নাকি অনেক কিছু খেয়েছে। কাল রাতের বেলায় নাকি তার কাছে ডেলিভারি হেজের মাধ্যমে অনেকগুলো খাবার এসেছে, যেখানে প্রত্যেকটি খাবারই 8টি করে বক্সে ছিল। আর সে সমস্ত খাবারগুলো সে তার ফ্লোরে নিয়ে নিয়েছিল এবং সেখান থেকে অল্প কিছু খাবার খেয়ে সে সমস্ত খাবারই রেখে দিয়েছে। আর একথা শুনে তারা সবাই বুঝতে পারে যে গেমের মধ্যে আসলে খাবার তাদের জন্য একদম ফ্রি ছিল। তবে সমস্ত খাবারগুলো প্রথমে পাঠানো হয় ফ্লোর 8-এ। তারা এখানে এটাও বুঝতে পারে যে তাদের ডেলিভারি হেজটি হচ্ছে লিফট সিস্টেমের, তাই ফ্লোর 8 থেকে ধারাবাহিকভাবে এক এক করে খাবার নিচে আসতে থাকবে। কিন্তু গতকাল 8 ফ্লোর যেহেতু সমস্ত খাবার নিজের কাছেই রেখে দিয়েছে, তাই তারা কেউই কাল খাবার পায়নি। এই কারণে তারা খাবার খাওয়ার জন্য ফ্লোর 8-এ যেতে চায়। আর যখন তারা সবাই মিলে ফ্লোর 8-এ পৌঁছয় তখন তারা সবাই একদম চমকে ওঠে, কারণ ফ্লোর 8-এর রুম ছিল সবচাইতে বড় এবং বিলাসবহুল। এমনকি সে এখানে তাদের সবার চাইতে প্রায় 100 গুণ টাকা বেশি পায়। তার টাকার তুলনায় ফ্লোর 1 পায় প্রতি 1 মিনিটের জন্য 1% টাকা, যেখানে সে পাচ্ছে তার তুলনায় প্রায় 100 গুণ বেশি। এখন তারা এই সমস্ত বিষয় ক্যালকুলেশন করে বুঝতে পারে
যে ফ্লোর 1-এর পর থেকে ফ্লোর নাম্বার যত উপরের দিকে যায় তাদের রুমের ফ্যাসিলিটি এবং টাকার সংখ্যাও তত বেশি বাড়তে থাকে, যেটা 8 নম্বর ফ্লোরে এসে প্রায় 100 গুণ বৃদ্ধি পায়। তাই এখানেই বাকিরা আফসোস করছিল যে কেন তারা বড় নাম্বার সিলেক্ট করেনি। যাই হোক, এবার তারা সবাই মিলে তাদের নিজ নিজ খাবারগুলো অল্প অল্প করে খায় আর বাকিগুলো সারাদিনের জন্য বাঁচিয়ে রাখে, কারণ সারাদিনে তাদের কাছে শুধুমাত্র রাতেই খাবার আসবে। এবার তারা সবাই যখন নিজ নিজ রুমের মধ্যে ছিল ঠিক তখনই নাম্বার 4 অনেক জোরে একটি চিৎকার দেয়, আর তার চিৎকারের আওয়াজ শুনে সবাই যখন বাহিরে আসে তখন সে দেখতে পায় যে তাদের গেমে আর মাত্র 15 মিনিট সময় বাকি আছে, অর্থাৎ 15 মিনিটের মধ্যেই তাদের গেম শেষ হতে চলেছে। কিন্তু তারা কেউই এখনো পর্যাপ্ত পরিমাণ টাকা উপার্জন করতে পারেনি। তবে যখন তারা এইভাবে টাইম কমে যাওয়ার কারণ খুঁজতে যায় তখন তারা দেখতে পায় নাম্বার 8 এখানকার ডেলিভারি হিজের মাধ্যমে অনেক কিছু অর্ডার করেছে, যেমন তার বিলাসবহুল জামা কাপড়, বিভিন্ন জুতো, কসমেটিক, জুয়েলারি, এসব কিছু অর্ডার করতে করতে সে সমস্ত টাইমে শেষ করে ফেলেছে, যার ফলে সবাই তার উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়। কিন্তু সে এখানে সবাইকে শান্ত হতে বলে আর বলে সে নাকি জানে যে কিভাবে এই টাইমকে বাড়ানো যায়। সে বলে যে এখানকার সিঁড়ির উপর দিয়ে ওঠানামা করলে টাইম বাড়তে থাকে। যদিও প্রথমে তার কথা কেউই বিশ্বাস করছিল না, তবে টাইম এখন এত বেশি কমে গিয়েছিল যে টাইম বাড়াতে হলে তাদেরকে সিঁড়ি দিয়ে অনেক বেশি পরিমাণে ওঠানামা করতে হবে। তাই তারা সবাই এখানে দ্রুত একসঙ্গে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে থাকে। তবে এখানে ওঠানামা করতে সবচাইতে সমস্যা হচ্ছিল ফ্লোর নাম্বার 1-এর, কারণ তার একটি পায়ে সমস্যা ছিল। কিন্তু সেও যেহেতু গেমে অংশগ্রহণ করেছে তাই তাকেও এই কাজটি করতেই হবে। তো এইভাবেই একটানা প্রায় 15 মিনিট যাবৎ তারা সবাই যতটুকু সম্ভব সিঁড়ি দিয়ে ওঠানামা করতে থাকে, কিন্তু টাইম কোনোভাবে না বেড়েই 0-তে চলে আসে, যার ফলে সবাই একদম মন খারাপ করে হার মেনে নেয়। কিন্তু কিছুক্ষণ পরেই তারা দেখতে পায় যে টাইমারে প্রায় 24 ঘন্টা সময় যোগ হয়ে গিয়েছে। ফলে তারা সবাই অনেক খুশি হয়ে যায় আর বুঝতে পারে যে ফ্লোরিট আসলে সত্য কথাই বলেছে। তাই তারা সবাই মিলে এখানে অনেক আনন্দ করছিল। তবে তাদের আনন্দের সবচাইতে বড় কারণ ছিল যে তারা এখন সময় বাড়ানোর উপায় জানতে পেরেছে, অর্থাৎ এখন তাদের টাইমের কোনো লিমিট থাকবে না। তাদের যত বেশি টাকার প্রয়োজন তারা তত বেশি টাইম বাড়াতে পারবে। তবে এভাবে অল্প কিছু টাইম বাড়াতে তাদেরকে অনেকবার ওঠানামা করতে হয়, কারণ এভাবে টাইম অনেক স্লো বাড়ে। তাই তারা এখন প্রতিদিন সকালে উঠেই টাইম বাড়ানোর কাজে লেগে পড়ে। তবে সারাদিন এভাবে সিঁড়ি দিয়ে ওঠানামা করার ফলে রাতের বেলা তারা সবাই অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। কয়েকদিনের মধ্যে তাদের শরীরও আস্তে আস্তে অনেক খারাপ হতে থাকে। তাই এবার তারা আলোচনা করে 4 জন করে 2 গ্রুপে বিভক্ত হয়ে যায় আর সিদ্ধান্ত নেয় যে প্রতিদিন শুধুমাত্র একটি গ্রুপে সিঁড়ি দিয়ে ওঠানামা করবে। তবে যেদিন প্রথম গ্রুপটি সিঁড়ি দিয়ে ওঠানামা করবে সেদিন দ্বিতীয় গ্রুপের সবাই বিশ্রাম নেবে, আর যেদিন দ্বিতীয় গ্রুপের সবাই ওঠানামা করবে সেদিন প্রথম গ্রুপের সবাই বিশ্রাম নেবে। এভাবে করে তাদের টাইমও বাড়বে এবং তারা বিশ্রামও নিতে পারবে। তবে 2 গ্রুপের মধ্যে জিনসুদের গ্রুপে ছিল নাম্বার 1-এর সেই ব্যক্তিটি যার পায়ে সমস্যা ছিল, আর তার পায়ে সমস্যা থাকার কারণে নাম্বার 6 এবং নাম্বার 8 তাকে অনেক কথা শোনায়। তারা আসলে খুবই স্বার্থপর ছিল। তারা বলে যে সে যেহেতু টাইম বাড়াতে খুব একটা কাজে আসবে না, তাই তাকে এর ভর্তুকি অন্য দিক দিয়ে দিতে হবে। তাকে সবার চাইতে কম খাবার খেতে হবে। তার ভাগের খাবারগুলো খাবে যে সব চাইতে টাইম বেশি বাড়াবে সে। কিন্তু নাম্বার 2 এখানে যেই মেয়েটি ছিল সে একটু গ্যাংস্টার টাইপের হলেও সে ছিল অনেক নরম মনের একজন মানুষ। তাই সে এখানে সবাইকে বলে যে বাকি সবার মতো সমান ফ্যাসিলিটি নাম্বার 1-এরও পাওয়া উচিত। তার পায়ে সমস্যা এটা তো তার কোনো দোষ নয়। কাল থেকে আমার টাস্কের পাশাপাশি তার টাস্কও আমি কমপ্লিট করে দেব। যদিও নাম্বার 1 এটা কোনোভাবেই তার উপর চাপিয়ে দিতে চাইছিল না, কিন্তু বাকিদের সঙ্গে সার্ভাইভ করতে হলে এছাড়া তার কাছে আর কোনো উপায়ও নেই। অর্থাৎ এখন নাম্বার 2-কে প্রতিদিনই ওঠানামা করতে হবে। তার বিশ্রামের জন্য কোনো সময় ছিল না, তাই সে 2 গ্রুপের সঙ্গে প্রতিদিন সিঁড়ি দিয়ে ওঠানামা করত। এতে করে নাম্বার 2-এর অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু এই ব্যাপারে তার কোনো অভিযোগ ছিল না। তবে তাকে দেখে জিনসুর আবার অনেক মায়া হয়। তাই জিনসু এবার নাম্বার 2-এর সঙ্গে নাম্বার 1-এর টাস্ক ভাগাভাগি করে নেয়। অর্থাৎ নাম্বার 1-এর টাস্কটি অর্ধেক জিনসু করবে আর অর্ধেক করবে নাম্বার 2। তো এভাবেই একদিন করে জিনসু এবং নাম্বার 2 নাম্বার 1-এর টাস্কগুলো কমপ্লিট করতে থাকে। এভাবে প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। কিন্তু এখন তারা সবাই অনেক বড় একটি সমস্যায় পড়ে যায়। সেটা হলো এখন তাদের প্রত্যেকের ফ্লোরে মলমূত্র অনেক বেশি বেড়ে গিয়েছে। তারা প্লাস্টিকের ব্যাগ এবং বোতলে করে মলমূত্র তাদের ফ্লোরের একটি কোণায় রেখে দিয়েছে, কারণ এখানে এগুলোকে ফেলার মতো কোনো জায়গা ছিল না। কিন্তু এখন এগুলোর পরিমাণ বেশি হয়ে যাওয়ার কারণে তারা ঠিকমতো তাদের রুমে থাকতে পারছে না।
এখন এই বিষয়টি জানতে পেরে নাম্বার 1 তাদের সবাইকে বলে যে সে যেহেতু এখানে কোনো ধরনের কাজেই আসছে না, তাই সে চায় তাদের সবার ফ্লোরের ময়লাগুলো সে নিজের কাছে রাখবে। এতে অন্তত তার নিজেকে ছোট মনে হবে না, সেও এখানে তাদের জন্য কিছু একটা করতে পারবে। যদিও জিনসু এবং নাম্বার 2 এটা কোনোভাবেই চাইছিল না, কারণ তার ফ্লোর নাম্বার 1 হওয়ার কারণে তার রুমটি ছিল খুবই ছোট। কিন্তু নাম্বার 6 এবং নাম্বার 8 তাকে বলে যে সে নাকি এটারই যোগ্য, তাই তার উপর এত দয়া দেখানোর কিছুই নেই। এবার সকলের সিদ্ধান্ত অনুযায়ী তারা সবাই তাদের ফ্লোরে লিফটের মাধ্যমে সমস্ত ময়লা নাম্বার 1-এর ফ্লোরে পাঠিয়ে দেয়। তো এভাবেই যখন আরও বেশ কিছুদিন পার হয়ে যায়, তখন তারা সবাই একটি বিষয় লক্ষ্য করে। সেটা হলো আগে সিঁড়ি দিয়ে উঠলে তারা যতটুকু সময় পেত, এখন তার চাইতে দ্বিগুণ ওঠানামা করলেও তাদেরকে আগের মতো সময় দেয়া হতো না। অর্থাৎ অনেক বেশি পরিশ্রমের ফলে তারা খুবই সামান্য সময় পেত। আর এভাবে সময় বাড়ানো তাদের পক্ষে এখন অনেক কঠিন হয়ে পড়েছে। এরপর একদিন যখন তারা সিঁড়ি দিয়ে ওঠানামা করছিল, তখন অতিরিক্ত পরিশ্রমের কারণে হঠাৎ করেই নাম্বার 4-এর প্যানিক অ্যাটাক হয়ে যায়। তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, তাই সবাই মিলে তার ট্রিটমেন্টের জন্য তাকে তাড়াতাড়ি করে ডেলিভারি হেজের দিকে নিয়ে যাচ্ছিল, যাতে করে সেখান থেকে তারা মেডিসিন অর্ডার করতে পারে। কিন্তু এমন সময় তাদেরকে নাম্বার 6 এবং নাম্বার 8 বাধা দেয়। ফ্লোর 6 এখানে তাদেরকে বলে, আমি কোনোভাবেই তোমাদেরকে এখান থেকে কোনো কিছু অর্ডার করতে দেব না, কারণ এমনিতেই সময় অনেক কম আছে, আর এখান থেকে অর্ডার করলে সমস্ত সময় শেষ হয়ে যেতে পারে। ওকে তোমরা সবাই একটি কোণাতে ফেলে রাখো, ও তো আর মরে যাচ্ছে না। তখন ফ্লোর নাম্বার 5 তাকে বলে, তুমি এত স্বার্থপর কেন? একটা মানুষ এখানে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, আর তুমি কিনা আছো সময় নিয়ে। যদি এটা তোমার সঙ্গে হতো। কিন্তু এখানে কোনোভাবেই নাম্বার 6 বুঝতে চাইছিল না, তাই নাম্বার 2 এখানে তার উপর অনেক ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে তুই আমাদের রাস্তা থেকে সরে দাঁড়া, তা না হলে মেরে তোর অবস্থা আমি খারাপ করে ফেলবো। নাম্বার 6 তখন তাকে বলে, আচ্ছা তুই আমাকে মারবি, তাহলে চল দেখে নেওয়া যাক যে কার শরীরে কত দম। এভাবেই তাদের দুজনের মধ্যে সেখানে প্রচুর পরিমাণে লড়াই শুরু হয়ে যায়। এখানে দেখা যায় নাম্বার 2 আসলে অনেক ভালো একজন ফাইটার। সে এখানে একাই নাম্বার 6-এর অবস্থা একদম খারাপ করে দিচ্ছিল, তবে নাম্বার 6-এরও অনেক শক্তি ছিল। এভাবেই যখন তাদের লড়াই অনেক গুরুতর পর্যায়ে পৌঁছে যায়, ঠিক তখনই নাম্বার 8 হাসতে থাকে আর তাদের সবাইকে বলে টাইমারের দিকে তাকাতে। টাইমারের দিকে তাকিয়ে সবাই একদম চমকে ওঠে, কারণ তারা সবাই দেখতে পায় যে তাদেরকে এখন প্রচুর পরিমাণে টাইম দেয়া হয়েছে। এতে তারা সবাই বুঝতে পারে যে এতদিন আসলে তাদেরকে শুধু সিঁড়িতে ওঠার জন্য টাইম দেয়া হয়নি, বরং এর পেছনে অন্য একটি কারণ রয়েছে। সেটা হলো তাদেরকে আসলে বাহির থেকে দর্শকেরা দেখছে, আর যখনই তারা তাদের বিভিন্ন কার্যকলাপ দিয়ে দর্শকদের মনোরঞ্জন করছে, অর্থাৎ তাদেরকে এন্টারটেনমেন্ট করতে পারছে, তখনই তাদের টাইম বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাই সিঁড়ি দিয়ে বারবার ওঠার পর যখন তারা বোর হয়ে যায়, তখন আর আগের মতো টাইম বাড়িয়ে দেয় না। আর এখন যখন নাম্বার 2 এবং নাম্বার 6-এর মধ্যে লড়াই হয়, তখন অডিয়েন্সরা এতে অনেক মজা পায়, তাই তাদেরকে এত বেশি পরিমাণে টাইম বাড়িয়ে দেয়া হয়। এরপর তারা সবাই মিলে চিন্তা করতে থাকে যে আসলে কিভাবে তারা অডিয়েন্সকে এন্টারটেইন করবে, যাতে করে তাদেরকে সময় বাড়িয়ে দেয়া হয়। সবকিছু বিবেচনা করে তারা ডিসাইড করে যে তারা এখানে একটি ট্যালেন্ট শো এর আয়োজন করবে, যেখানে তারা প্রত্যেকেই তাদের মধ্যে যে সমস্ত ট্যালেন্ট রয়েছে সেটা দেখিয়ে দর্শকদেরকে এন্টারটেইন করতে পারে। কিন্তু জিনসু এতে কিছুটা দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তার ভেতরে কোনো ট্যালেন্টই ছিল না। এবার আজকে প্রথম দিনের মতো তারা তাদের ট্যালেন্ট শো স্টার্ট করে, যেখানে নাম্বার 7 তার নাক দিয়ে বাঁশি বাজায়, যার ফলে দেখা যায় যে মুহূর্তের মধ্যেই তারা প্রায় 20 ঘন্টা টাইম পায়। তাই তারা সিদ্ধান্ত নেয় যে বাকি সবাই তাদের ট্যালেন্ট কাল দেখাবে। তবে এখনো একটি বিষয় নিয়ে তাদের সবার কনফিউশন ছিল, সেটা হলো সবার প্রথমে এখন তাদেরকে ডিসাইড করতে হবে যে তারা আসলে কতদিন এখানে থাকতে চায় আর কত টাকা উপার্জন করতে চায়, কারণ তারা তো আর এখানে সারা জীবন থাকবে না। তারা এখান থেকে টাকা উপার্জন করে তাদের বাস্তব জীবনে কাজে লাগাবে। তাই তারা সবাই এই সিদ্ধান্ত ছেড়ে দেয় নাম্বার 1-এর উপর, কারণ নাম্বার 1-ই এখানে সবার চাইতে কম টাকা পায়। এবার নাম্বার 1 এখানে বলে যে তার আসলে $1 মিলিয়ন প্রয়োজন, যার মধ্যে $2.5 লাখ সে অলরেডি পেয়েছে, আর বাকি টাকা উপার্জনের জন্য তাদেরকে এখানে 76 দিন থাকতে হবে। এখন তার এই কথায় সবাই রাজি হয়ে যায়, কারণ এই 76 দিন থাকতে পারলে তাদেরও অনেক লাভ হবে। তবে এই 76 দিন ক্যালকুলেশন করলে অনেক বেশি সময় হয়। তাই তারা সবাই চিন্তায় পড়ে যায় যে তারা কি এমন ট্যালেন্ট শো করবে যেটার মাধ্যমে তারা এতগুলো ঘন্টা পাবে। এবার পরের দিন তাদের ট্যালেন্ট শো শুরু হলে নাম্বার 5 গিয়ে সেখানে এত সুন্দর একটি গান গায় যেটার মাধ্যমে তারা 15 ঘন্টা পেয়ে যায়, আর নাম্বার 6 এবং 2 এখানে তাদের শক্তি দেখায়।
তারা সেখানে তাদের হাত দিয়ে অনেক মজবুত টাইলস ভেঙে ফেলে। আর নাম্বার 2 তো এখানে তার পা দিয়ে অনেক মজবুত কিছু কাঠও ভেঙে ফেলে। তবে সে এখানে তার হাতে অনেক আঘাত পেয়েছিল, কিন্তু তার এই শক্তি প্রদর্শনে সে সেখানে 17 ঘন্টা সময় পায়। এবার নম্বর 4 সেখানে খুবই বাজেভাবে গান গাইছিল, যার ফলে সে মাত্র 4 ঘন্টা সময় পায়। তবে সেখান থেকে নামার সময় সে পিছলে পড়ে গেলে সঙ্গে সঙ্গেই তাকে আরও 5 ঘন্টা দেয়া হয়, কারণ এই ব্যাপারটিতে দর্শকরা হয়তো অনেক মজা পেয়েছিল। এবার আসে জিনসুর পালা। তবে জিনসু তো কোনো কিছু পারেই না, তাই সে এখানে নিজের ইচ্ছে মতো উল্টোপাল্টা ডান্স করছিল। এতে সবাই সেখানে তাকে নিয়ে অনেক মজা করে, কিন্তু তার এই উল্টোপাল্টা ডান্সে সে প্রায় 18 ঘন্টা সময় পায়, অর্থাৎ দর্শক তার এই ডান্স দেখে মজা পেয়েছে। এবার নাম্বার 1 এখানে একটি জোকার সেজে আসে, আর সে বিভিন্ন ছোটখাটো জিনিস দিয়ে এত সুন্দরভাবে পারফর্ম করে, যেটা দেখে দর্শকরা সহ সেখানে থাকা সবাই একদম অবাক হয়ে যায়, কারণ সে এখানে অবিশ্বাস্য কিছু সার্কাসও দেখায়। আর তার এই পারফরমেন্সের জন্য তাকে 30 ঘন্টা সময় দেয়া হয়। এবার যখন সবার শেষে নাম্বার 8 পালা আসে, তখন সে নির্লজ্জের মতো খুবই নোংরা কাজ করে। সে প্রথমে জিনসু এবং নাম্বার 7কে খারাপ প্রস্তাব দেয়, কিন্তু তারা দুজন রাজি না হলে সে নাম্বার 6কে নিয়ে সোজা তার রুমে চলে যায়। আর তার রুমের ক্যামেরার সামনে গিয়ে তারা দুজন খুবই নোংরা কাজ করে, কিন্তু এতে অডিয়েন্সরা অনেক বেশি এন্টারটেন হয়েছিল, যার ফলে তারা দুজন এখানে প্রায় 69 ঘন্টা পেয়ে যায়। এবার পরের দিন নাম্বার 1 তাদের সবাইকে বলে যে তার রুমটি অনেক ছোট হওয়ার কারণে টয়লেটের ময়লা দিয়ে তার রুমটি ভরে গিয়েছে, তাই তার রুমের মধ্যে এখন থাকার মতো তেমন কোনো জায়গা নেই। ফলে তারা সবাই মিলে এখানে একটি ভোট করার সিদ্ধান্ত নেয় যে যার নাম্বারে বেশি ভোট পড়বে তারা সবাই তাদের টয়লেটের ময়লাগুলো তার রুমেই রাখবে। এবার রাতের বেলা দেখা যায় যে নাম্বার 6 বাদে বাকি সবাই মিলে আগে থেকেই প্ল্যান করছিল যে তারা সবাই ভোট করবে নাম্বার 8কে, কারণ নাম্বার 8-এর রুম ছিল সবচাইতে বড়। এবার ভোটের মাধ্যমে যখন নাম্বার 8-এর নাম আসে, তখন সে সঙ্গে সঙ্গেই মানা করে দেয় যে সে কারো টয়লেটের ময়লা তার কাছে রাখবে না, কিন্তু এতে তার উপর সবাই রেগে যায়, কারণ সে শুরু থেকে এখানকার কোনো রুলসই মানছে না। ফলে তার সঙ্গে সবার কিছুটা ঝগড়া হয়ে গেলে সে তার ফ্লোরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আর কয়েকদিন পার হয়ে গেলেও সে দরজা খোলে না, এমনকি তার রুমের মধ্যে প্রতিদিন যেই খাবার এবং পানি আসে সেগুলো সে নিজের কাছে রেখে দেয়, যার ফলে একটানা প্রায় কয়েকদিন না খেয়ে থাকায় সবাই একদম অসুস্থ হয়ে পড়ে। তারা হাজারবার নাম্বার 8কে ডাকার পরও কোনোভাবেই সে দরজা খোলে না। আর এখানে না খেয়ে থাকতে থাকতে নাম্বার 2 এর এতটাই খারাপ অবস্থা ছিল যে সে এই গেমটিকে কুইট করার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু এমন সময় নাম্বার 1 এসে তার পা চেপে ধরে আর বলে যে সে যেন কোনোভাবেই এমনটা না করে, কারণ এটা করলে তারা কেউই কোনো টাকা পাবে না, কিন্তু তার $1 মিলিয়ন অনেক বেশি প্রয়োজন, তাই সে যেন আর কিছুদিন অপেক্ষা করে। এদিকে এখানে নাম্বার 5-এর তো হ্যালুসিনেশন শুরু হয়েছিল। সে বারবার দেখতে পাচ্ছিল যে নাম্বার 8 তার জন্য খাবার নিয়ে এসেছে। এখন সবারই এমন করুণ পরিণতি দেখে জিনসু বলে যে সমস্ত ময়লা সে তার রুমে রাখবে। এরপর তারা সবাই গিয়ে একসঙ্গে নাম্বার 8-এর কাছে ক্ষমা চাইবে। এটা শুনে নাম্বার 4 তখন বলে যে জিনসুর সঙ্গে সেও ময়লা ভাগাভাগি করে নেবে। এবার প্ল্যান মোতাবেক এমন করার পরেই নাম্বার 8 তার রুম থেকে বেরিয়ে আসে, আর সবাই আগের মতো খাবার পেতে শুরু করে। এখন তাদের কাছে টাইম বাড়ানোর মতো নতুন কোনো আইডিয়া ছিল না। তবে নাম্বার 8 এখানে কিং গেম নামক একটি গেমের কথা বলে, যেখানে 1 থেকে 7 পর্যন্ত নাম্বারের বল থাকবে, আর শুধুমাত্র একটি বলে লেখা থাকবে কে, অর্থাৎ কিং। তো সবাই বল তোলার পর কিং নামক বলটি যার কাছে থাকবে সে সেদিন যা বলবে তাদের সবাইকে তাই করতে হবে। এবার গেম শুরু হলে নাম্বার 5 প্রথমে কে পায়, আর সে নাম্বার 6 এবং 7কে কিছুক্ষণ হাত ধরে থাকতে বলে, কারণ তারা দুজন একে অপরের শত্রু ছিল, আর এর ফলে তারা শুধুমাত্র 90 মিনিট পায়। তাই তারা ভাবে যে তাদেরকে আরো বেটার কিছু করতে হবে। এরপর সবার শেষে নাম্বার 8 যখন কিং পায়, তখন সে নাম্বার 2 এবং নাম্বার 6কে ফাইট করতে বলে, আর দেখতে চায় যে তাদের মধ্যে কে জেতে। তবে যেহেতু তাদের দুজনেরই একে অপরের প্রতি অনেক রাগ ছিল, তাই তারা দুজনেই দুজনকে ইচ্ছে মতো মারতে থাকে। যদিও নাম্বার 2 প্রথমে তাকে ভালোভাবেই প্রতিরোধ করছিল, কিন্তু ট্যালেন্ট শো দেখাতে গিয়ে সে তার হাতে অনেক আঘাত পেয়েছিল, যার ফলে সে বেশিক্ষণ লড়াই করতে পারে না। আর সুযোগ পেয়ে নাম্বার 6 এখানে তাকে এত পরিমাণ মারে যে তার পুরো শরীর এবং চেহারা একদম রক্তাক্ত হয়ে যায়। তাদের লড়াই একদম সিরিয়াস পর্যায়ে চলে যায়। নাম্বার 6 তাকে মেরেই ফেলতে চাইছিল, কিন্তু সবাই কোনো মতে তাদেরকে আটকায়। এরপর দেখা যায় যে এই ফাইটের কারণে তারা প্রায় 90 ঘন্টা সময় পেয়েছে। এতে করে সবাই বুঝতে পারে যে এই শোয়ের ওনার এবং অডিয়েন্সরা আসলে কি চায়। তারা আসলে মানুষের খারাপ পরিস্থিতি দেখে মজা পায়,
কিন্তু এইভাবে টাকার জন্য মানুষকে এতটা নির্মমভাবে মারাটা মোটেও উচিত নয়। তাই পরের দিনই তারা সবাই মিলে একটি টেজার গান অর্ডার করে, যেটার মাধ্যমে ইলেকট্রিক শক দেয়া হয়। অর্থাৎ এখন থেকে শাস্তি হবে ইলেকট্রিক শক দেয়া। এবার পরের দিনে যখন নাম্বার 8 কিং হয়, তখন সে জিনসুকে বলে নাম্বার 4কে ব্যাড টাচ করতে, কিন্তু জিনসু এর পরিবর্তে নিজেই শক খেতে চায়। তবে তাকে শক দেওয়ার পর দেখা যায় যে সে অজ্ঞান হওয়ার সাথে সাথে তার প্যান্টও ভিজিয়ে ফেলেছে, আর এটার জন্য তারা প্রায় 6 ঘন্টা সময় পায়। এখন পরের দিন থেকে একজন মানুষ কিং হওয়ার পর সে দুজন মানুষের মধ্যে কয়েনের মাধ্যমে টচ করে, অর্থাৎ দুজন মানুষের মধ্যে যে কয়েনের চিহ্ন ভুল গেস করে তাকেই শক খেতে হয়। তবে এই গেমের মধ্যে সবাই একটি বিষয় লক্ষ্য করে, সেটা হলো প্রতিদিনই নাম্বার 4, নাম্বার 6 এবং শুধুমাত্র নাম্বার 8 কিং হচ্ছিল। তাই একদিন নাম্বার 1 এখানে তার সঙ্গীদেরকে বলে যে তার কেমন যেন সন্দেহ লাগছে, তার মনে হচ্ছে নাম্বার 4, 6 এবং 8 টিম হয়ে খেলছে, তারা চিট করে তাদেরকে প্রতিদিন হারাচ্ছে। আর নাম্বার 7-এরও নাকি এমনটাই মনে হচ্ছিল। তাই সেদিন রাতের বেলা সে নাম্বার 4কে পাহারা দেয়, আর সে সত্যি সত্যি তাকে হাতে নাতে ধরে ফেলে। আসলে নাম্বার 4 কিং বলটিতে এক ধরনের আঠা লাগিয়ে দেয়, আর এই কাজটি সে করেছে নাম্বার 6 এবং নাম্বার 8-এর কথায়, যাতে করে তাকে ইলেকট্রিক শক না খেতে হয়। কারণ বলটিতে আঠা থাকায় তারা তিনজন সহজেই বলটিকে চিনতে পারত। তবে নাম্বার 7 এখানে তাকে জানায় যে কাল থেকে যদি সে কোনোভাবে চিট করার চেষ্টা করে তাহলে সে তার এই বিষয়টি সবাইকে জানিয়ে দেবে, এতে করে কিন্তু তারই বিপদ ঘটবে। তাই পরের দিন সে আর চিট করে না, যার ফলে পরের দিন কিং হয় নাম্বার 7, আর আজকে কয়েনের ভুল গেস করে নাম্বার 8। তাই নাম্বার 7 যখন তাকে শক দিতেই যাচ্ছিল, ঠিক তখনই নাম্বার 6 তাকে লাথি মেরে ফেলে দেয়, আর সেই উল্টো তাকে শক দিয়ে অজ্ঞান করে দেয়। কারণ নাম্বার 6 এবং নাম্বার 8 এখন মিলেছিল, তারা দুজন টিম হয়ে খেলছে। কারণ নাম্বার 8 তার রুমের সমস্ত ফ্যাসিলিটি নাম্বার 6-এর সঙ্গে শেয়ার করছিল। এবার নাম্বার 8 এখানে পরিষ্কারভাবে তাদের সবাইকে জানিয়ে দেয় যে সে নাম্বার 8 এবং নাম্বার 4 টিম হয়ে খেলছে, আর আজকের পর থেকে তারা তিনজন কোনো ধরনের কাজ করবে না, সবকিছু করতে হবে তাদের টিমের বাহিরের মানুষদেরকে। আর যদি তারা তাদের কথা না শোনে তাহলে তারা তাদেরকে শাস্তি দেবে, এমনকি যে কোনো সময় গেমটিকে কুইট করে দেবে। এবার নাম্বার 7-এর জ্ঞান ফিরে আসলে নাম্বার 8 তাকেও তাদের টিমে নিতে চায়, কারণ নাম্বার 7 ছিল অনেক বেশি ট্যালেন্টেড একজন মানুষ। এবার এখানে অনেক চিন্তা ভাবনা করে নাম্বার 7-ও তাদের দলে চলে যায়। এখন তাদের পুরো টিমেই ছিল সবচাইতে পাওয়ারফুল মানুষেরা, আর জিনসু এবং তার টিমে ছিল সবচাইতে দুর্বল মানুষেরা। কিন্তু জিনসু এবং বাকি সবাই এই বিষয়টি যেন মানতেই পারছিল না, কারণ তারা নাম্বার 7কে অনেক ভালো একজন মানুষ ভেবেছিল। কিন্তু তারপরও জিনসু খুশি ছিল এটা ভেবে যে তার টিমে অন্তত সৎ এবং ভালো মনের মানুষেরা রয়েছে। এবার পরের দিন নাম্বার 8-এর টিমের সবাই জানায় যে আজ থেকে জিনসু এবং তার টিমের সবাইকে টাইম উপার্জন করতে হবে, আর এখন বেশি টাইম পাওয়ার জন্য তারা এই গেমটিকে আরো ইন্টারেস্টিং করতে চলেছে। সেটার জন্য তারা কিছু রুলসও বানিয়েছে, আর রুলস অনুযায়ী তাদের প্রত্যেকেই এখন প্রতিদিন আলাদা আলাদা ভাবে যে কোনো কিছু করে প্রায় 3 ঘন্টা সময় উপার্জন করতে হবে। আর 3 ঘন্টা সময় উপার্জন করতে পারলেই তাদেরকে 3টি করে কয়েন দেয়া হবে। কিন্তু কেউ যদি 1টি কয়েন পায় তাহলে তাকে শুধুমাত্র খাবার দেয়া হবে, আর যদি 2টো কয়েন পায় তাহলে তাকে শুধুমাত্র খাবার দেয়া হবে, আর কেউ যদি 3টি কয়েনই পায় তাহলে তাকে খাবার পানি দুটোই দেয়া হবে। এদিকে জিনসু এবং তার টিম যেহেতু অনেক দুর্বল ছিল, তাই তাদের এখন তাদের অর্ডার মানা ছাড়া আর কোনো উপায় নেই। এবার নাম্বার 7 এখানে তাদেরকে আরো জানায় যে তারা আরো একটি রুলস তৈরি করেছে, সেটা হলো এখন থেকে গেমের মধ্যে প্রতিদিন যে ফার্স্ট হবে তাকে ছেড়ে দেয়া হবে, আর যারা সেকেন্ড, থার্ড এবং ফোর্থ হবে তাদেরকে শাস্তি দেয়া হবে। তবে গেমের ব্যাপারে প্রথমে তাদেরকে জানানো হয় না, তাদের 4 জনকে বলা হয় নিজেদের শরীরের যে কোনো একটি করে অঙ্গ বাছাই করতে। এবার তারা যে যে অঙ্গ বাছাই করেছিল নাম্বার 6 এখানে তাদের সেই সমস্ত অঙ্গ বেঁধে ফেলে। এবার তাদেরকে লুকিয়ে পড়তে বলে। তারা প্রত্যেকে অনেক কষ্ট করে বিভিন্ন জায়গাতে গিয়ে লুকোয়, কিন্তু নাম্বার 6 এখানে এক এক করে সবাইকে খুঁজে ফেলে। আর যখনই সে কাউকে পেয়ে যায় তখনই সে তার হাতের একটি লাঠি দিয়ে তাদেরকে প্রচণ্ড মারে, বিশেষ করে নাম্বার 2কে। সে নাম্বার 2কে এত পরিমাণ মারে যে সে আবারও একদম রক্তাক্ত হয়ে যায়। এভাবে করতে করতে সর্বশেষ ধরা পড়ে জিনসু, তাই জিনসু হয় তাদের মধ্যে ফার্স্ট। এদিকে যেই 3 জন গেমটিতে হেরে গিয়েছিল তারা তাদের 3 জনের মুখে একটি টেপ দিয়ে বেঁধে ফেলে, আর জিনসু চোখ বেঁধে তার হাতে একটি লাঠি দিয়ে দেয় এবং বলে যে ঘুরে ঘুরে তাদের 3 জনের মধ্যে যে কোনো একজনকে হিট করতে। যদিও জিনসু তার হাত দিয়ে কাউকেই আঘাত করতে চাইছিল না, কিন্তু তারা এখানে তাকে ভয় দেখালে জিনসু কোনো কিছু বুঝতে না পেরেই বাড়ি দিয়ে দেয়। দেখা যায় নাম্বার 1 এতে প্রচণ্ড আঘাত পেয়েছে,
কিন্তু নাম্বার 1 তাকে বলে যে এখানে তার কোনো ভুল নেই, তারা প্রত্যেকেই পরিস্থিতির শিকার। এভাবেই তাদের অত্যাচারের মাত্রা অনেক বেশি বেড়ে যাচ্ছিল। তবে তাদের এই অদ্ভুত গেমের পরেই দেখা যায় যে তারা প্রায় 40 ঘন্টা সময় পেয়েছে। এবার গেমের ভেতরে আরও একটু টুইস্ট আনার জন্য নাম্বার 7 তাদের সবাইকে আরও একটি রুলস বলে। সেটা হলো তাদের 4 জনকে একটি দেয়ালের পেছনে গিয়ে যে কোনো একটি নাম্বার লিখতে হবে, আর এই নাম্বারের ব্যাপারে তারা কেউ কাউকে বলতে পারবে না। এরপর সেই নাম্বারগুলো যোগ করে যদি শুধুমাত্র 9 হয় তাহলে তাদের প্রত্যেককেই 3টে করে কয়েন দেয়া হবে, আর যদি নম্বর 10-এর বেশি অথবা কম হয় তাহলে তাদের কাউকে কোনো কয়েন দেয়া হবে না। আর নম্বর কম হয়ে গেলে যতটুকু নম্বর আসে তাদেরকে ঠিক সেই কয়টাই কয়েন দেয়া হবে। এরপর তারা এক এক করে অনেক ভেবেচিন্তে সেখানে নাম্বার লেখে, আর সবশেষে নাম্বার যোগ করে দেখা যায় সেখানে 9-এর বদলে 7 আসে। তাই তাদের সবাইকে এখন 7টে কয়েন দেয়া হয়, যেটার মধ্যে জিনসু পায় শুধুমাত্র 1টি কয়েন, বাকিরা 2টো করে কয়েন পায়, কারণ তারা সবাই 2 লিখেছিল আর জিনসু লিখেছিল 1। তাই তারা 3 জন আজকে খাবার পেলেও জিনসু শুধুমাত্র পানি পায়। দেখতে দেখতে এভাবেই দিন কাটতে থাকে, আর প্রতিনিয়ত তাদের উপর টিমমেটের অত্যাচার বাড়তেই থাকে। যদিও নাম্বার 4 এবং নাম্বার 7 তাদেরকে কোনো কিছুই বলতো না, কিন্তু নাম্বার 6 এবং 8 তাদের উপর বেশি অত্যাচার করত। এক পর্যায়ে তাদের সবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এরপর তারা একদিন নাম্বার 1-এর রুমে এসে প্ল্যান করতে থাকে যে কিভাবে তারা নাম্বার 8-এর টিমের হাত থেকে বাঁচবে। তাদের এই প্ল্যান করার সময় নাম্বার 7 তাদেরকে দেখে ফেলে, কিন্তু সে বাকিদেরকে কোনো কিছু জানায় না। এবার সেদিন রাতের বেলা দেখা যায় হঠাৎ করেই নাম্বার 1 প্রচণ্ড চিৎকার করতে থাকে আর বলতে থাকে যে তার পেটে নাকি প্রচণ্ড ব্যথা করছে, সে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। তার চিৎকার শুনে সেখানে নাম্বার 6 এবং নাম্বার 8 চলে আসে, আর যখনই নাম্বার 6 রুমের মধ্যে প্রবেশ করে ঠিক তখনই তার উপর জিনসু এবং নাম্বার 2 হামলা করে। যদিও প্রথমে তারা নাম্বার 6কে হারিয়ে দিচ্ছিল, কিন্তু নাম্বার 6 সঙ্গে সঙ্গে তার টিজার গানটিকে বের করে, আর সে যখনই তাদেরকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করতে যাবে নাম্বার 6 দেখতে পায় গানটির ভেতরে ব্যাটারি নেই। আসলে এই ব্যাটারি খুলে নেওয়ার কাজটি করেছে নাম্বার 7, কারণ সে আসলে ভেতরে ভেতরে জিনসুদের পক্ষেই ছিল। এরপর তারা সবাই মিলে নাম্বার 4, নাম্বার 6 এবং নাম্বার 8কে বন্দি বানিয়ে ফেলে। তবে তাদের মতো তারা তাদের উপর অত্যাচার করে না, শুধুমাত্র তাদেরকে নিজেদের ফ্লোরে বন্দি করেই রেখে দেয়। আর তারা সবাই মিলে চলে যায় ফ্লোর 8-এ। সেখানে গিয়ে আজকে প্রায় অনেক দিন পর তারা সবাই মন ভরে খাবার খায়। তাদের হাতে যতটুকু সময় আছে সেই সময়টুকু পার হলেই তারা টাকা নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু নাম্বার 1 এটা চাইছিল না, কারণ নাম্বার 1-এর $1 মিলিয়ন এখনো পূরণ হয়নি। তাই সবাই এখানে নাম্বার 1কে বলে যে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তারা প্রত্যেকেই তাদের অংশ থেকে তাকে কিছু টাকা দিয়ে দেবে, এতে করে সহজেই তার $1 মিলিয়ন হয়ে যাবে। তাই এখন তারা সবাই খাবে দাবে, মজা করবে এবং গেম শেষ করবে। তো এভাবে তারা নিজেরা খেয়েও যাদেরকে তারা বন্দি করে রেখেছে তাদেরকেও 3 বেলা খাবার খাইয়ে দিয়ে আসে। এভাবেই দেখতে দেখতেই তাদের সেই দিনটি চলে আসে যেদিন তারা এখান থেকে বেরিয়ে যাবে। তাই সবাই অনেক খুশি ছিল। কিন্তু হঠাৎ করে টাইমারে আরো 45 ঘন্টা সময় বেড়ে যায়, ফলে সবাই একদম অবাক হয়ে যায়। কেউ বুঝতে পারছিল না যে টাইম কিভাবে বেড়ে গেল, কারণ এখন তো কাউকে টর্চার করার মতো কেউই ছিল না। তবে বিষয়টি চেক করতে গিয়ে তারা জানতে পারে যে তাদের মধ্যে কেউ একজন বন্দীদের দাঁত, নখ এই সবকিছু উপড়ে নিয়েছে, আর টাইমও মূলত এ কারণেই বেড়েছে। তবে একটি বিষয় সবার কাছেই পরিষ্কার ছিল যে করুক না কেন মূলত টাইম বাড়ানোর জন্যই কাজটি করা হয়েছে। এখন সবাই অনেক আতঙ্কিত অবস্থায় ছিল, আর তারা কেউই এখন কারো উপর বিশ্বাস করতে পারছিল না। এবার সেদিন নাম্বার 5 যখন নাম্বার 6কে খাবার খাওয়াতে আসে তখন নাম্বার 6 এখানে কাঁদছিল। সেখানে নাম্বার 5কে বলে যে তার পায়ে নাকি অনেক যন্ত্রণা হচ্ছে, তার অনেক কষ্ট হচ্ছে, সে তার কর্মের ফল পেয়েছে। সে তাকে কথা দিচ্ছে যে সে আর কোনোদিনও খারাপ কাজ করবে না, তাই সে যেন তাকে মুক্ত করে দেয়, না হলে সে মারা যাবে। এখন নাম্বার 5-এর মন ছিল অনেক নরম, তবে কিছুক্ষণ পর নাম্বার 6 উল্টো তাকে বন্দি বানিয়ে ফেলে, আর সে সঙ্গে সঙ্গেই ডেলিভারি হেজ থেকে একটি বন্দুক অর্ডার করে। এরপর সে সবাইকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর জানতে চায় যে অন্ধকারে তার পায়ের নখ কে উঠিয়ে নিয়েছে, কিন্তু প্রত্যেকেই বলে যে তারা এই কাজটি করেনি। এবার নাম্বার 7 যেহেতু অনেক ট্যালেন্টেড ছিল তাই নাম্বার 6 চালাকি করে তার পায়ে গুলি করে দেয় আর তাকে এই রহস্যের সমাধান করতে বলে, তা না হলে সে তাকে মেরে ফেলবে। তাই ভয়ে নাম্বার 7 বলে যে সে চাইলে ডেলিভারি হেজ থেকে এখানকার সিসিটিভি ফুটেজ কিনতে পারে, যেটা দেখলেই জানা যাবে যে আসলে এই কাজটি কে করেছে। এবার সিসিটিভি ফুটেজ কিনে চেক করে দেখা যায় যে আসলে এই কাজটি কেউ নয় বরং নাম্বার 1 করেছে।
কারণ সে কোনো এক কারণে সময় আরও বাড়াতে চাইছিল। আর নাম্বার 8-এর টিম তাদের উপর যে টর্চার করেছে সে সেটার প্রতিশোধ নিতে চাইছিল। এবার নাম্বার 6 এখানে নাম্বার 1কে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু এমন সময় সেখানে নাম্বার 8 এসে নাম্বার 6কে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে, আর সে বাকি সবাইকেও বন্দি করে ফেলে। আসলে এইভাবে গেমের মধ্যে এমন টুইস্ট এনে সে এখানকার সময় আরও বাড়াতে চাইছিল, কারণ তার নাকি আরও অনেক টাকার প্রয়োজন। তবে সে শুধুমাত্র নাম্বার 4কে তার টিমে রেখেছিল, কারণ নাম্বার 4কে দিয়ে সে এখন সমস্ত কাজ করাবে আর বাকিদেরকে টর্চার করে সে সময় বাড়াবে। তাই সে এখন নাম্বার 4কে নিয়ে তাদের প্রত্যেককেই তাদের নিজ নিজ ফ্লোরে একটি চেয়ারে বেঁধে ফেলে, আর তাদের গলা এবং চোখের মধ্যে এমন একটি ডিভাইস সেট করে দেয় যেটার মাধ্যমে তারা চাইলেও ঘুমোতে পারবে না। এভাবে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয় সেখানকার টাইমও বাড়তে থাকে। নাম্বার 8 এখানে নাম্বার 4-এর মাধ্যমে তাদের রুমের মধ্যে বিভিন্ন ভয়ানক সাউন্ড এবং ইফেক্ট চালু করে দেয়, যার ফলে তারা প্রত্যেকেই যেন একদম মানসিক রোগী হয়ে যাচ্ছিল। সবাই বিভিন্ন আজে বাজে হ্যালুসিনেশন দেখতে পাচ্ছিল। তো এইভাবে একদিন নাম্বার 4 যখন নাম্বার 1-এর রুমে আসে, তখন নাম্বার 1 এখানে নাম্বার 4কে একটি প্রস্তাব দেয়। নাম্বার 4 আসলে ততটাও খারাপ ছিল না, সে শুধুমাত্র নিজে বাঁচার জন্য নাম্বার 8-এর কথা মতো চলছে। তো নাম্বার 1 এখানে তাকে বলে যে সে এখানকার একটি গোপন তথ্য জানে, সেটা হলো $1 মিলিয়ন দিয়েই নাকি যে কোনো ফ্লোর সে কিনতে পারবে। আর এই কারণে সে গেমের শুরু থেকে শুধুমাত্র $1 মিলিয়ন পেতে চাইত। তাই সে যদি এখন তাকে মুক্ত করে দেয় তাহলে সে $1 মিলিয়ন দিয়ে নাম্বার 8-এর ফ্লোরটি কিনে নেবে। এরপর সে নাম্বার 8-এর ফ্লোরটি তাকে দিয়ে দেবে, আর তার ফ্লোরটি নিয়ে নেবে সে। এতে করে সে তার সঙ্গে করে প্রচুর টাকা নিয়ে যেতে পারবে। এখন একথা জানতে পেরে নাম্বার 4 তাদের সবাইকে মুক্ত করে দেয়, আর তারা সবাই মিলে হয়ে যায় আরও একটি টিম। তবে এটা জানতে পেরে নাম্বার 8 যখন তাদেরকে গুলি করতে যাবে, ঠিক তখনই নাম্বার 4 তার মাথায় বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর তারা সবাই মিলে তাকে বেঁধে ফেলে। এখন শুধুমাত্র নাম্বার 8 এবং নাম্বার 6 বন্দী ছিল, তাই তারা সবাই এখন স্বাধীন। এবার প্ল্যান অনুযায়ী নাম্বার 1 চলে যায় নাম্বার 8-এর ফ্লোরটিকে কেনার জন্য, তার সঙ্গে তার বাকি সঙ্গীরাও ছিল। তবে যখনই সে তার ডেলিভারি হেজের মাধ্যমে রুমটি কিনতে যায়, তখন সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্ট থেকে $1 মিলিয়ন কেটে নেওয়া হয়, আর তাকে দেয়া হয় একটি কাগজ। আর এই কাগজটি মূলত ছিল একটি ইনস্ট্রাকশন, যেটার মাধ্যমে তাকে জানানো হয়েছে যে প্রত্যেকটি ফ্লোর কেনার জন্য তাকে কত টাকা দিতে হবে। অর্থাৎ শুধুমাত্র এই ইনস্ট্রাকশনটির দামই ছিল $1 মিলিয়ন। অর্থাৎ আসলে ফ্লোরের দাম $1 মিলিয়ন ছিল না, বরং শুধুমাত্র এই ইনস্ট্রাকশনটির দামই ছিল $1 মিলিয়ন। এটা জানতে পেরে নাম্বার 1 অনেক ভেঙে পড়েছিল, কারণ তার অ্যাকাউন্টে এখন শুধুমাত্র কিছু টাকা পড়ে রয়েছে। কিন্তু সবাই এখানে তাকে সান্ত্বনা দেয় আর বলে যে কোনো মূল্যেই হোক এখন তাদেরকে এই গেম থেকে বের হতে হবে, তা না হলে এই গেমের কারণে তারা সবে আরো অনেক নিচে নেমে যাবে। আর এখন তাদের সবার কাছে যত টাকা আছে সেগুলো দিয়েই তারা খুব সুন্দরভাবে জীবন পার করতে পারবে। আর তারা সবাই মিলে ভাগাভাগি করে টাকা নিয়ে নেবে, যাতে করে সবাই সমান ভাগ পায়। এবার আমাদেরকে তাদের অতীতের জীবন দেখানো হয়, যেখানে নাম্বার 1 ছিল একজন জোকার। সে বিভিন্ন সার্কাসে গিয়ে মানুষকে হাসানোর কাজ করত, কিন্তু মানুষকে হাসালেও তার জীবনে কোনো সুখই ছিল না, কারণ তার ছোট্ট মেয়েটি ছিল খুবই অসুস্থ, আর তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে টাকা। কিন্তু তার অল্প আয়ে চিকিৎসার খরচ তো দূরের কথা, বরং সে তার মেয়েকে একটু ভালো মন্দ খাওয়াতেও পারত না। তাই একদিন বাবা হিসেবে অনেক লজ্জায় পড়ে গিয়ে সে যখনই একটি ব্রিজের কাছে গিয়ে আত্মহত্যা করতে যাবে, তখনই তার সামনে 8 শো এর গাড়ি এসে দাঁড়ায়, ঠিক যেমনটা জিনসুর সঙ্গে ঘটেছিল। অন্যদিকে নাম্বার 4 একজন মডেল হতে চাইলেও পরিস্থিতির কারণে সে একটি বিল্ডিং এর পার্কিং এর কাজ করত। কিন্তু হঠাৎ করেই সেখানে তার কলেজের কিছু বান্ধবী আসে, আর তারা নাম্বার 4 এর এই অবস্থা দেখে তাকে নিয়ে অনেক মজা করে। এতে সে ভীষণ কষ্ট পেয়েছিল, তাই টাকা উপার্জন করে মডেল হতে সে এই গেমে এসেছে। এদিকে নাম্বার 5 ছিল একজন সহজ সরল ডক্টর, আর তার এই সরলতার সুযোগ নিয়ে তার হাজবেন্ড তার সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়, আর তার উপর চাপিয়ে দেয় বিশাল এক লোনের বোঝা, যার ফলে ব্যাংকের লোকেরা তার উপর প্রেসার ক্রিয়েট করতে থাকে। আর তাই সে বিপদে পড়ে লোন শোধ করতে এই গেমের মধ্যে এসেছে। এদিকে নাম্বার 6 ছিল একজন ফুটবল প্লেয়ার, কিন্তু তার গরম মেজাজের জন্য তাকে টিম থেকে বের করে দেয়া হয়। এরপর সে একটি শপে এসে কাজ করলে সে দিনের পর দিন সেই শপের মালিকের কাছে অনেক অপমানিত হয়, আর তাই সেই অপমানের বদলা নেওয়ার জন্য সেও টাকা উপার্জন করতে গেমটি খেলতে এসেছে। অন্যদিকে নাম্বার 7 ছিল একজন স্ক্রিপ্ট রাইটার। সে বিভিন্ন গল্প লিখতে পছন্দ করত। সে এখন পর্যন্ত অনেক গল্প লিখেছে, কিন্তু এসবের পেছনে এতটা পরিশ্রম দেওয়ার পরও টাকার জন্য কোনো ডিরেক্টরি তার গল্প পছন্দ করত না।
তাই সে নিজেই তার গল্পের উপর মুভি তৈরি করতেই টাকা উপার্জন করতে এখানে এসেছে। আর সর্বশেষ নাম্বার 8 ছিল একজন স্ট্রিট সিঙ্গার। সে একটি আর্ট গ্যালারির হয়ে রাস্তার সামনে দাঁড়িয়ে গান গাইত, কিন্তু সে যে কোম্পানিতে গান গাইত সেই কোম্পানির মালিক তাকে প্রতিনিয়ত অপমান করত, এমনকি তার সঙ্গে খুবই নোংরা আচরণ করত। এসবে অতিষ্ঠ হতে হতে সে একদিন কষ্টে গান গাইতে গাইতে হাসছিল, যার ফলে আর্ট গ্যালারির সামনে গন্ডগোল লেগে যায়। আর সেদিন তাকে আর্ট গ্যালারির মালিক খুবই অপমান করে বের করে দেয়। তাই সে সেই মালিকের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই গেমটি খেলতে এসেছে। অর্থাৎ এই গেমে অংশগ্রহণকারী প্রত্যেকেই নিজেদের জীবন নিয়ে অনেক কষ্টে ছিল। এবার বর্তমান সময়ে দেখা যায় যে সবাই এই গেম থেকে বের হতে চাইছে, কিন্তু নাম্বার 1-এর কারো উপর বিশ্বাস ছিল না যে তাকে তারা এখান থেকে বের হয়ে টাকা দেবে। তাই সে নিজেই তার নিজের টাকা উপার্জন করতে চায়। তাই সে তাদের সবাইকে একটি বন্দুক দিয়ে ভয় দেখায়, আর তাদের সবাইকে সে একটি সারিতে থাকা চেয়ারের মধ্যে বেঁধে রাখে। এরপর সে সেখানে সার্কাসের মতো একটি স্টেজ সাজিয়ে ফেলে, আর সেখানে সে সময় বাড়ানোর জন্য এমন এমন পারফর্ম করতে শুরু করে যেটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। তারা সবাই চিৎকার করে তাকে থামতে বলে, তবে নাম্বার 1 তাদের কোনো কথাই শুনছিল না। সে তার মেয়ের কথা চিন্তা করতে করতে সেখানকার উঁচু একটি রশির উপর দিয়ে সাইকেল চালাচ্ছিল, আর নিচে সে আগুন দিয়ে প্রথমে সার্কাস দেখিয়েছিল। তাই তার পুরো শরীরে আগুন লেগে যায়, যার ফলে তারা সবাই তাকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে। তবে জিনসু এখানে অনেক কষ্ট করে কোনো মতে তার হাতের বাঁধন খুলে ফেলে, আর সে সবাইকে মুক্ত করে দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই তাদের দরজা খোলার সময় চলে এসেছিল, কিন্তু যখনই সময় ঘনিয়ে আসে তখনই দেখা যায় টাইমারে আরো 1500 ঘন্টা অ্যাড হয়ে যায়। এতে তারা সবাই প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে পড়ে। তখন তারা সবাই মিলে সেখানকার ক্যামেরাগুলোকে ভেঙে ফেলে, কারণ এতে করে কোনো দর্শকই তাদেরকে দেখতে পাবে না, ফলে দরজা অটোমেটিক খুলে যাবে। আর ঘটেও ঠিক এমনটাই। এবার তারা গেম থেকে বেরিয়ে আসলে তারা প্রত্যেকেই দরজার সামনে একটি চিঠি দেখতে পায়, যেখানে লেখা ছিল তারা যে যত টাকা উপার্জন করেছে তাদের প্রত্যেককে সেই টাকা ট্রান্সফার করে দেয়া হবে। অর্থাৎ গেমের শুরুতেই তাদেরকে মিথ্যে রুলস বলা হয়েছিল যে কেউ যদি গেম কুইট করে অথবা ক্যামেরা ভেঙে ফেলে তাহলে তাদেরকে কোনো টাকাই দেয়া হবে না। এদিকে দরজা খুলতে খুলতে অনেক দেরি হয়ে যায়, কারণ দরজা খোলার আগে নাম্বার 1 মারা যায়। এ ঘটনার পর প্রায় কয়েক মাস সময় পার হয়ে যায়। একদিন জিনসু নিজে থেকেই নাম্বার 1-এর ফিউনারেলের আয়োজন করে, আর সে সেই গেমে থাকা সবাইকে ইনভাইট করে। কিন্তু তার ইনভাইটে সবাই সেখানে আসলেও নাম্বার 6 এবং নাম্বার 8 আসে না, কারণ জানা যায় নাম্বার 8 সেই কোম্পানির মালিকের উপর প্রতিশোধ নেওয়ার জন্য অনেক বড় একটি নিউক্লিয়ার বোম কিনেছিল, আর সেটা দিয়ে সে সেই ব্যক্তির পুরো কোম্পানি একদম উড়িয়ে দিয়েছে। তাই এখন সে জেলে আছে। আর নাম্বার 6 তাদের জন্য ক্ষমা চেয়ে একটি চিঠি লিখেছে এবং জানিয়েছে যে সে নাকি এখন কোরিয়া ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে, আর বাকি সবাই মিলে টাকা দিয়ে নাম্বার 1-এর মেয়ে ট্রিটমেন্ট করিয়েছে এবং তাদের জীবনযাপনের জন্য তাদেরকে অনেক টাকা ডোনেট করেছে। আর তারা প্রত্যেকে যতগুলো টাকা পেয়েছে সেগুলো দিয়েই তারা সবাই মিলে এখন নতুনভাবে তাদের জীবন শুরু করেছে। এবার মুভির শেষ দৃশ্যে আমরা নাম্বার 7-কে দেখতে পাই, যে কিনা তাদের এই গেমিং শো নিয়ে একটি গল্প লিখেছে, আর তাদের সঙ্গে যা কিছু ঘটেছে সেটাই সে লিখেছে। এখন এই গল্পটি যখন একজন বড় ডিরেক্টরের হাতে এসে পড়ে তখন তার কাছে এই বিষয়টি খুবই ইন্টারেস্টিং মনে হয়। সে তো বুঝতেই পারছিল না যে এত ইউনিক গল্প তার মাথায় কিভাবে এলো। তাই সে নাম্বার 7-এর এই গল্পটি প্রচুর টাকা দিয়ে কিনে নেয় এবং এই গল্পের উপর তৈরি মুভির নাম দেয় দ্য 8 শো। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়।